সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ত্বকের চিকিৎসা নেওয়া শতকরা 30% বেশি রোগী নকল প্রসাধনী ব্যবহারকারী। লং টার্ম এটা যদি ইউজ করা হয় সেই ক্ষেত্রে এখানে স্কিনের ক্যান্সারের চান্স অনেক প্রিভ্যালেন্স অনেক বেড়ে যায়। চাকরির প্রলোভনে স্বামীকে মৃত দেখিয়ে শেখ হাসিনার নামে মামলা, আটক স্ত্রীর দাবি। কুমিল্লার শাসনগাছা টার্মিনালে চাঁদাবাজির হাত বদল, অভিযোগ বিএনপি নেতার দিকে। রাজধানীর কাঁচা বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ছে, তবে দাম এখনো চড়া। ত্বকের চিকিৎসা নেওয়া রোগীদের 1/3 নকল প্রসাধনী ব্যবহারকারী। তাদের মধ্যে কেউ কেউ ক্যান্সারে আক্রান্ত, এমনটাই বলছেন চিকিৎসকরা। অনলাইনে নকল পণ্য কিনে বিপাকে পড়ছেন অনেকে। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিএসটিআই। শুধু সৌন্দর্য পিপাসুদের মাঝে নয়, ত্বকের যত্নেও প্রসাধনী এক অপরিহার্য অনুষঙ্গ। তবে নকল আর ভেজালের কারণে এই প্রসাধনী স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি হয়ে উঠছে ক্যান্সারেরও অন্যতম কারণ। বিশেষজ্ঞরা বলছেন, না জেনে নকল প্রসাধনী ব্যবহারে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিনই বাড়ছে। মানহীন পণ্য বা বিদেশি পণ্য যেগুলো ভেজালকৃত হচ্ছে, সেগুলা ব্যবহার করার সংখ্যা যদি আমি 10 জনের মধ্যে অ্যাটলিস্ট প্রতিদিন 3 থেকে 4 জন পাই। স্কিনের বিভিন্ন অ্যালার্জিক রিয়াকশন হয়। লং টার্ম এটা যদি ইউজ করা হয় সেই ক্ষেত্রে এখানে স্কিনের ক্যান্সারের চান্স অনেক প্রিভ্যালেন্স অনেক বেড়ে যায়। ভোক্তা অধিকার সহ কয়েকটি সংস্থার পর্যবেক্ষণ বলছে, সামগ্রিকভাবে বাজারে প্রায় 60-70% প্রসাধনী নকল, যার একটি বড় অংশ কেনাবেচা হয় অনলাইনে। হোয়াইটেনিং ক্রিম, সাদা যেটা মানুষকে ফর্সা করে, যেটা আর কি, এটা কিনে তো আমরা খুব অবাক হয়ে গেছি আর কি। আমরা টেস্ট করে দেখছি যে এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই মার্কারি আছে। মার্কারিতে আমাদের জন্য সবচেয়ে ক্ষতিকর, আমাদের ব্রেনটাকে একদম নষ্ট করে। অনলাইনে প্রসাধনী কিনে প্রতারিত হয়েছেন এমন কয়েকজন ভুক্তভোগী জানান, প্রতারণার পাশাপাশি ত্বকেরও মারাত্মক ক্ষতি হয়েছে তাদের। ইউজ করার পরে দেখে আমার 2 দিন যাবার পরে দেখে যে স্পট, কালো দাগ, এগুলো যেগুলো কমার জন্য নিচে সেগুলো আরও বেড়ে যায়। আমার স্কিনে পিম্পলস হয়ে একদম ভরে গিয়েছিল, কষের মতো বের হচ্ছিল, যেটা দেখলে আমি নিজে কান্নাকাটির অবস্থা হয়ে গিয়েছিল, এরকম হয়ে গিয়েছিল। স্কিনে র্যাশ হয়েছিল, ব্রণ হয়েছিল এবং স্কিনে মেস্তার মতো পড়েছিল। নকল ভেজাল প্রসাধনী দিয়ে যারা ভোক্তাদের বিপদে ফেলছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ভোক্তা অধিকার ও বিএসটিআই। একজন ভোক্তাও যদি অভিযোগ করে যে আমি এই পণ্যটা কিনে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাকে যদি খালি ঠিকানাটা সরবরাহ করা হয়, অথবা যদি যে ব্র্যান্ডটা সে ব্যবহার করছে এইটাও যদি সরবরাহ করা হয়, আমরা সেটা অবশ্যই সেটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। অনেক বিজনেসম্যান সম্পর্কে আমরা এরকম অভিযোগ পাই। এরকম অভিযোগ পাইলে আমাদের আইনে কিন্তু ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। প্রসাধনী নিয়ে আসার কথা হলো, দেশে উৎপাদন হচ্ছে বিশ্বমানের পণ্য। সচেতনতা বাড়ানোর পাশাপাশি এসব পণ্য ভোক্তাদের দোরগোড়ায় পৌঁছানো ও নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করা প্রয়োজন বলেও মনে করেন সংশ্লিষ্টরা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। আশুলিয়ায় জীবিত স্বামীকে গণ অভ্যুত্থানে মৃত দেখিয়ে মামলার ঘটনায় বাদী কুলসুম বেগম সহ 3 জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের কক্সবাজার থেকে আটক করা হয়। ওই নারী দাবি করেন, ভালো চাকরির প্রলোভন দেখিয়ে তাকে দিয়ে মিথ্যা মামলাটি করানো হয়েছে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামির সংখ্যা 130। আমার স্বামী মারা যায় নাই, আমাকে দিয়ে রুহুল আমিন এবং শফিকুল না আমাকে দিয়ে ভয়ভীতি দেখায় আমাকে দিয়ে মামলাটা করেছে। আমি মূলত আমার সাথে পরিচয় হয়েছে, মূলত আমি চাকরির জন্য ঢাকা গেছিলাম। ঢাকা থেকে আসার সময় আমার সাথে আমার বাসে পরিচয়। তো আমার কাগজপাতি দেখে আমার জিজ্ঞেস করে যে তুমি কোথায় গেছিলাম? বলে আমি চাকরির জন্য ঘোরাঘুরি করতেছি, আমার একটা চাকরির প্রয়োজন, আমি চাকরি দিয়ে দেবো না, তুমি আমার সাথে যোগাযোগ করো। আমি বলছি যে তুমি চাকরি করে যেমন বিদেশি থেকে একটা কোম্পানি আছে, এই বলে আমার ঠিক আছে, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন, পরে আমি যোগাযোগ করবো। স্বামীর মিথ্যা হত্যা মামলায় দেশজুড়ে আলোচিত চরিত্র কুলসুম এসব তথ্য জানান আশুলিয়া থানা হেফাজতে। বৃহস্পতিবার তাকে সহ মামলার অপর 2 কুশীলব রুহুল ও শফিককে আটক করা হয় কক্সবাজার থেকে। যদিও কুলসুমের অভিযোগ অস্বীকার করেন তারা। কুলসুম আবার আমার বাড়িতে ভাড়া থাকতো আগে, ওই একটা ছেলের নিয়ে, ওইটা তার স্বামী বলে করছে,
কিন্তু আসলে মূল বিষয় হইতেছিল পরবর্তীতে জানলাম কুলসুমের একাধিক স্বামী। না না আমি তো জানি না কিছু মামলা কার হাতে কয়টা কে আসামি তাও জানি না। ওর মানে ছেড়ে যাইতেছে, আমি ওই গাড়ি দিচ্ছি তখন পরিচয় কথা নম্বর দিয়ে পরে দিচ্ছি, পরে 3 দিন পরে ফোন দিচ্ছি। মামলার ব্যাপারে আপনি কি জানেন? মামলার ব্যাপারে আমি জানি। কুলসুমের দায়ের করা ওই হত্যা মামলায় 130 জনকে আসামি করা হয়। তাদের মধ্যে একজন জানান মামলার কথা বলে এরই মধ্যে তার কাছ থেকে টাকা নিয়েছে এক পক্ষ। রুহুল বলছে যে অ্যাডভোকেট বলছিল কথা, যে অ্যাডভোকেট ইকবাল যে মামলা যখন বলছে এফিডেভিট করে আমি করে দিব সিস্টেম করে। কত টাকা দিচ্ছে? আমি 10 জনেরটা জানি, এবারে পরবর্তীতে জানতে পারে আর অনেকে 25 থেকে 27 জন, মানে এবারে 27-28 লাখ টাকা হবে। প্রত্যেকটা জন বুঝতে পারছি জিজ্ঞেস করে 27-28 মতো হবে। ভুয়া মামলার বাদী আটক হলেও ঘটনার পুরো তদন্ত করার কথা জানায় পুলিশ। কুলসুমকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়, তাদের বিরুদ্ধে আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব তদন্ত সাপেক্ষে। গত 24 অক্টোবর কুলসুম বেগম জীবিত তার স্বামীকে গণ অভ্যুত্থানে মৃত দেখিয়ে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। এর 5 দিন পর স্বামী আলামিন আশুলিয়া থানায় এসে দাবি করেন তার স্ত্রী তাকে মৃত দেখিয়ে মিথ্যা মামলা দায়ের করেছেন। দীপ্ত, বার্তাকক্ষ। জাতীয় নির্বাচন যত দ্রুত হবে ততই দেশের জন্য মঙ্গল হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে যশোর জেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। মির্জা ফখরুল অভিযোগ করেন বিভেদ সৃষ্টির লক্ষ্যে অনেক ষড়যন্ত্র হচ্ছে, তাই ঐক্য ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামছে, আগে আওয়ামী লীগের ভয়ে তারা কথা বলতে পারেনি বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। সবচেয়ে বেশি প্রধান যে জিনিসটা দরকার, যেটার জন্য মানুষ প্রাণ দিয়েছে, একদিকে যেমন আপনার পরিবর্তনের প্রাণ দিয়েছে, একই সঙ্গে একটা নির্বাচনের জন্য তারা প্রাণ দিয়েছে। এই নির্বাচনটা যত দ্রুত হবে, বারবার আমরা বলে আসছি কথাটা, ততই দেশের জন্য মঙ্গল হবে। এই কথাটা আমার একার না, যারা একটু ভাবছেন, যারা একটু চিন্তা করছেন, যারা হঠাৎ করে কিছু বললেই, হঠাৎ করে কিছু করে ফেলা কতটুকু সাস্টেনেবল হবে সেটা অবশ্যই চিন্তা করতে হবে। ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়িটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তার উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে অন্যায়ভাবে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে দাবি করেন তিনি। জাতীয়তাবাদী প্রচার দলের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আজ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন আলাল। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে 2010 সালের 14 নভেম্বর খালেদা জিয়াকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়। বিএনপি নতুন সিইসি ও অন্য নির্বাচন কমিশনারদের উপর আস্থা রাখতে চায় জানিয়ে তাদের নিরপেক্ষ থেকে সক্ষমতা প্রমাণের আহ্বান জানান মোয়াজ্জেম হোসেন আলাল। নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখতে চাচ্ছি, তবে আমাদের অনুরোধ থাকবে যে কথা কম বলে বেশি কাজ দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করা উচিত। শুরু থেকেই একটু কম কথা, একটু বেশি কাজ, তাহলে আমরা আশান্বিত হব যে না, যেটুকু বলেছেন এটুকু বাস্তবে আসলে দেখা যাবে। বেগম খালেদা জিয়াকে যখন তার মইনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল এক কাপড়ে এবং জোর করে, এবং আদালতে মামলা বিচার চলাকালীন অবস্থায়, মামলা নিষ্পত্তির আগেই তার সেই স্মৃতির জায়গাটুকুতে এই সরকারের পক্ষ থেকে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হোক যাতে তিনি আবার তার সেই হৃদয়ের ক্ষতটাকে সারিয়ে উঠতে পারেন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্য 4 নির্বাচন কমিশনারের শপথ আগামী রোববার। তাদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ইসি গঠনে সার্চ কমিটির প্রস্তাবিত নামের তালিকা থেকে অবসরপ্রাপ্ত সচিব AMM নাসির উদ্দিনকে সিইসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিষয়ে জারি করা হয় প্রজ্ঞাপন। নবনিযুক্ত 4 নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ। শেখ হাসিনা সরকারের পতনের পর কেবল হাত বদল হয়েছে। কুমিল্লা শহরের শাসনগাছা বাস টার্মিনালে আগে যেমন চাঁদাবাজি হতো এখনও হচ্ছে। অভিযোগের আঙুল বিএনপির স্থানীয় এক নেতার দিকে।
বিভিন্ন অজুহাতে তোলা অর্থের একটি অংশ নেন তিনি। এছাড়া 5 আগস্টের পর 5টি পরিবহনের মালিকানা ও দখলে নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। শুরু করে এরপরে হকার থেকে শুরু করে সব জায়গা থেকে তারা চাঁদাবাজি বেশি করতেছে। বর্তমানে নতুন করে চাঁদাবাজি আগের হারের থেকে বর্তমান হারে বেশি বাড়ছে অনেক জায়গায়। প্রতিটা কাউন্টারে গেলে কি আপনি খবর পাইবেন, প্রতিটা কাউন্টারে না গেলে খবর পাবেন না। বর্তমানে 5টা কাউন্টার ওনার দায়িত্বে চলতেছে। এভাবেই অভিযোগ করেন পরিবহন শ্রমিকরা। জানান কুমিল্লার শাসনগাছা বাস স্ট্যান্ড থেকে চাঁদাবাজি বন্ধ হয়নি। বর্তমানে আগের থেকে অনেক হারে, দ্বিগুণ হারে মনে করেন যে চাঁদাবাজি হইতেছে। এখন কেউ তো কিছু বলার সাহস পাইতেছে না। তাদের ভাষ্য মতে এই বাস স্ট্যান্ড থেকে প্রতিদিন 4 লাখ টাকার মতো চাঁদা আদায় হয়। পরিবহন নেতা, মালিক ও শ্রমিকরা বলছেন, বর্তমানে আদর্শ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজাউল কাইয়ুম ও তার অনুসারীদের সিন্ডিকেট টার্মিনাল নিয়ন্ত্রণ করছে। 5 আগস্টের আগে যা ছিল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাভেলের দখলে। পাভেল তার গুন্ডা বাহিনীদেরকে নিয়ে বাস টার্মিনাল দখলে ছিল এবং এটা থেকে চাঁদা নিত। অটো ড্রাইভার, রিক্সা ড্রাইভার যত কিছু আছে সব কিছু থেকে চাঁদা নিয়ন্ত্রণ করতো এই পাভেল। এখন 5 তারিখের পর থেকে এই রেজাউল কাইয়ুম তার ক্ষমতার অপব্যবহার করে তার গুন্ডা বাহিনী দিয়ে ঠিক একই রকমই চাঁদাবাজি, সন্ত্রাসী, ছিনতাইকারী যত কিছু আছে সবকিছুই সে নিয়ন্ত্রণ করছে। তবে এই অভিযোগ অস্বীকার করছেন রেজাউল কাইয়ুম। আসলে এটা একটা ষড়যন্ত্র। শ্রমিকদের ভিতরে 80 থেকে 85% শ্রমিক আমাদের দলের লোক, সরাসরি তারা জড়িত এবং প্রত্যেকে মামলা খাইছে, হামলার শিকার হয়েছে। প্রচুর মারা গেছে শ্রমিক, মানে মারা গেলে তারা 30,000 টাকা দেয়, যারা কল্যাণ ফান্ড, তারপরে তারা 5,000 টাকা দেয়। তো এই টাকাটা উঠাইয়া তারা পাশ থেকে উঠাইয়া তারা আবার এগুলো দিচ্ছে। অভিযোগ সত্য হলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিএনপি। আসলে বিএনপিকে দুর্নামের মধ্যে ফেলে দেওয়ার জন্য একটা গ্রুপ অফ পিপল এই কাজটা করে বেড়াচ্ছে। এই ধরনের কোনো ঘটনা যদি থাকে তাহলে দল তার বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাবে। এর ভিতরে অনেকের বিরুদ্ধে অনেক বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে। পরিবহন খাতে কোনো নীতিমালা না থাকায় চাঁদাবাজি যেন একটি নিয়মে পরিণত হয়েছে বলে মনে করেন সচেতন মহল। 2018 সালে যে সড়ক নিরাপত্তা আইনটি হয়েছে, এই আইনটি আজও বাস্তবায়ন হচ্ছে না। দুঃখজনক হলো সত্য। সেই আইনটি যাতে দ্রুত সংশোধন করে বাস্তবায়ন করা হয়, সেটাই আমাদের এই নিরাপদ চালক চাই সংগঠনের পক্ষ থেকে দাবি। শাসনগাছা বাস স্ট্যান্ড থেকে কুমিল্লা সিলেট রুটে প্রতিদিন কুমিল্লা ট্রান্সপোর্ট নামে 26টি পরিবহন চলাচল করে। বর্তমান সরকারের হস্তক্ষেপে এই রুটে চাঁদাবাজি বন্ধের প্রত্যাশা সংশ্লিষ্টদের। দীপ্ত, বার্তাকক্ষ। রাজধানীর কাঁচাবাজারে বাড়ছে শীতকালীন সবজির সরবরাহ, তবে দাম কমেনি। আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। এছাড়া প্রতি কেজি দেশি পেঁয়াজের জন্য গুনতে হচ্ছে 120 থেকে 130 টাকা। দেশের উত্তরাঞ্চলে পাওয়া যাচ্ছে শীতের আমেজ। ঢাকাতেও কিছুটা নেমেছে তাপমাত্রার পারদ। কমেনি শুধু ক্রেতার ভোগান্তি আর বাজার খরচ। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে অনেকেই আসেন বাজার সারতে। সবজির দোকানগুলোই ভিড় বেশি, কিন্তু দাম যতটুকু কমেছে তাকে এখনও নিম্ন ও মধ্যবিত্তের সাধ্যের মধ্যে বলা কঠিন। করলা, ঢেঁড়স, শিম, টমেটো ও বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 150 টাকা। কিছু কিছু সবজির দাম কমছে, আবার কিছু কিছু সবজির দাম বাড়ছে। যেমন সিমের দামটা কমে গেছে, করলার দামটা বাড়ছে। তারপর শসা নতুন আসছে, এগুলোর দাম আর একটু সামনে একটু বেশি। ফুলকপির দামটা দেওয়া গেছে একটু বেশি। তরকারির প্রচুর দাম কারণ বাজারে, মানে 100 টাকা করে সিমের কেজি, তারপরে করলার কেজি, উস্তার কেজি, মূলা 50 টাকা, বেগুন 50 টাকা। কোনো কিছু কিনতে পারতেছি না। আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, ছোটোখাটো ইনকাম পারতেছে না, যারা চাকরি করি, তাদের একই অবস্থা। তবে 100 টাকা কেজি সিম, 70 টাকা কেজি কপি একটা কিনছি 50 টাকা, হবে হাফ কেজি। তো এত দাম হলে তো আমরা চলা খুবই মুশকিল। মৌসুমের নতুন আলুও পাওয়া যাচ্ছে। কেজি প্রতি বিক্রি হচ্ছে 120 টাকায়। পেঁয়াজের ঝাঁজ তো আরও বেশি, দাম 130 থেকে 150 টাকা। না, পুরোপুরি এখন উঠে না। ইন্ডিয়ানটা আছে আর দেশিও আছে। দেশি অল্প, ইন্ডিয়ানটাই বেশি নতুন আলু। এখন ইন্ডিয়ানটা হচ্ছে আপনার হলো 90 টাকা কিনা, ওই 100 টাকা পড়ে যায়, ঘাটতি যায় 110 টাকা বিক্রি করে। আর দেশি নতুনটা 110 টাকা কিনা 120 টাকা বিক্রি করে। এই কারওয়ান বাজারের এক এক জায়গায় এক এক ধরনের মূল্য।
এক এক জায়গায় এক এক ধরনের মূল্য, এটা একটা সিন্ডিকেট, ঠিক আছে। প্রশাসনের উচিত এই সিন্ডিকেটটা যেন দূর করা যায় সেদিকে কঠোর নজরদারি রাখা। চড়া দামেই চাল ও চিনি স্থিতিশীল রয়েছে বলে জানান বিক্রেতারা। সব সাইলে সরবরাহ ভালো আছে, দাম বাড়ছে, বাড়তির পরে আর কমে নেই, নতুন সাইল উঠলে কমবে, অনেক কমে নেই সাইল। মিনিকেট 75, 28, 65, মোটা পাইজম সাইল 60। মাছে ভাতে বাঙালির মাছ খাওয়া এখন যেন রঙিন স্বপ্ন বোনা। মাছের দাম আগে থেকে বেশি আছে, এখনো সিজন হিসেবে যেভাবে কমার কথা কমে নাই। ক্রয় ক্ষমতা আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের জন্য অনেকটাই কষ্টের এবং অসহনীয়। কারওয়ান বাজারে খাসি 1100 ও গরুর মাংস 750 টাকায় বিক্রি হচ্ছে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। ভারতের ভিসা নিয়ে যে বিধিনিষেধ রয়েছে সেটি দেশটির নিজস্ব ব্যাপার বলে মন্তব্য করেছেন ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফ। সকালে গাজীপুরের শফিপুরে নবনির্মিত ওয়ামি মসজিদ উদ্বোধন ও ওয়ামি কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, সার্কভুক্ত দেশগুলোর তুলনায় বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে অনেকটা পিছিয়ে আছে। সফররত ওয়ামি প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরে আসার জন্য ধন্যবাদ জানান তিনি। সৌদি রাষ্ট্রদূত বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়নে সৌদি আরব সবসময় পাশে থাকবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, দলটির ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। বিকেলে চট্টগ্রামের লালদিঘি ময়দানে গণ অধিকার পরিষদের সমাবেশে তিনি এই কথা বলেন। আওয়ামী লীগের প্রশ্নে বিন্দু মাত্র ছাড় দেব না। অবশ্যই আমরা রিফর্ম এবং রিকনসিলিয়েশন চাই। আমরা একটা নতুন রাজনৈতিক পরিবেশ, শান্তি এবং সম্প্রীতি সহনশীলতার পরিবেশ আমরা বিনির্মাণ করতে চাই। তার মানে এই নয় আমার ভাইয়ের রক্তে যাদের হাত লাল হয়ে আছে তাদের সাথে হ্যান্ডশেক করব। ডেইলি স্টার পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে বাংলাদেশের জনগণ ব্যানারে নানা অভিযোগ তুলে আজ মানববন্ধন হয়েছে। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে ভারতীয় আগ্রাসন প্রতিরোধে প্রথম আলো ডেইলি স্টারের জিয়াফত এই শিরোনামে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ডেইলি স্টার ও প্রথম আলো পত্রিকা দুটি দেশে ভারতীয় আগ্রাসনের সহায়তা ও শাহবাগী বয়ান তৈরিতে প্রত্যক্ষ ভূমিকা রাখছে বলে মানববন্ধনে দাবি করা হয়। হুজুর আসলো, হুজুর সর্বজন শিক্ষণ প্রতিনিয়ত এমন একটা পর্যায়ে চলে আসছে, উত্থানকে ওরা মেনে নিতে পারে নাই। ওরা ছাত্রলীগ এই শাহবাগী ধর্ম দিয়ে আমাদেরকে পরিচালনা করতে চায় এবং এই শাহবাগী ধর্ম আমাদের উপর চাপিয়ে দিতে চায়। বাংলাদেশের জনগণ যা চায় সে আকাঙ্ক্ষার পক্ষে আমাদেরকে জবাবদিহিতার কোশ্চেন নিয়ে হাজির হইতে হবে। লড়াইটা আসলে আমাদের ইন্ডিয়ার বিরুদ্ধে। প্রথম আলো, ডেইলি স্টার এগুলো একটা তুচ্ছ শক্তি। এই রকম টুলস, হাজারো টুলস বাংলাদেশে ঘোরাফেরা করতেছে। ঢাকার চীনা দূতাবাসের আয়োজনে আজ হয়ে গেল জমকালো চাইনিজ কালচার অ্যান্ড আর্ট নাইট। রাতে একটি 5 তারকা হোটেলে নান্দনিকে আয়োজন মঞ্চায়িত হয়। নাচ গানের মধ্য দিয়ে চীনা সংস্কৃতি তুলে ধরেন শিল্পীরা। এতে দুই দেশের শিল্পীরা অংশ নেন। বিশেষ করে চীন থেকে আসা শিল্পীদের পরিবেশনা মুগ্ধ করে আমন্ত্রিত অতিথিদের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পরে বাংলাদেশে যুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ ধরনের সাংস্কৃতিক আয়োজন দুদেশের মানুষকে আরও বেশি কাছে আনবে বলে মন্তব্য করেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রয়োজনে পশ্চিমা দেশগুলোতে হামলা চালাতে পিছপা হবে না রাশিয়া, এমনই হুঁশিয়ারি দিলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমাদের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সম্প্রতি রাশিয়ার ভূখণ্ডে হামলা চালায় ইউক্রেন। পরে ইউক্রেনের নিপ্রো এলাকায় নতুন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় রাশিয়া। এই অবস্থার মধ্যেই আজ পশ্চিমা দেশগুলোকে হুমকি দিলেন রুশ নেতা। ভারতীয় ধনকুবের গৌতম আদানির সঙ্গে হওয়া 2টি বড় চুক্তি বাতিল করেছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা আদানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনার পরে সিদ্ধান্ত নিলেন তিনি। কেনিয়ার প্রধান বিমানবন্দরে $1.85 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা করেছিল আদানি গ্রুপ। চুক্তি ছিল তারা সেটি 30 বছরের জন্য পরিচালনা করবে। এছাড়া বিদ্যুৎ লাইন নির্মাণের জন্য জ্বালানি মন্ত্রণালয়ের সাথে $736 মিলিয়ন একটি চুক্তিও বাতিল করা হয়েছে। এমন কাউকে নিজের পডকাস্টে এনে
ইন্টারনেটকে স্তব্ধ করে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফরওয়ার্ডের অতিথি কে হতে পারেন সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা কল্পনা। সবার মনেই ছিল সে নামটা হতে পারে কিংবদন্তি লিওনেল মেসি। তবে সবার সে আশায় গড়ে বালি দিয়ে তিনি নিয়ে আসেন বিখ্যাত ইউটিউবার জিমি ডোনাল্ডসনকে। দ্য বেস্ট অ্যান্ড দ্য বিস্ট এই টাইটেল নিয়েই জিমি ডোনাল্ডসনের সাথে পডকাস্ট শুরু করেন CR7। জিমি ডোনাল্ডসন নামটা বেশ অপরিচিত হলেও তিনি সবার কাছে দ্য বেস্ট নামে পরিচিত। বিস্টের জনপ্রিয়তা অবশ্য ফুটবল মাঠে নয়। জনপ্রিয় এই ইউটিউবারের সাবস্ক্রাইবার 33,10,00,000। ইউআর ক্রিস্টিয়ানো নামে রোনালদোর ইউটিউব চ্যানেলে বিস্টের সঙ্গে তার আলাপচারিতার একটি ভিডিও পোস্ট করা হয়। বিস্টের কাছে রোনালদোর প্রশ্ন আর খুনসুটি ছিল চোখে পড়ার মতো। সবচেয়ে চমকপ্রদ ছিল রোনালদো যখন বিস্টকে প্রশ্ন করেন তিনি যখন চ্যানেল খুলেছিল তখন সাবস্ক্রাইবার নিয়ে তার ভাবনা কি ছিল। জবাবে বিস্ট বলেন তার হয়তো প্রথম মাসে 20 বা 30 মিলিয়ন হবে, সেখানে রোনালদোর 60 মিলিয়ন হয়ে গেল। এমনটা বলতে বিস্টের চোখে মুখে দেখা গেছে বিস্ময়। যেখানে এবছরের আগস্টে ইউটিউব চ্যানেল খোলার পর 3 মাসে রোনালদোর সাবস্ক্রাইবার হয়েছে 68 মিলিয়ন। রোনালদো ও বিস্টের আলাপচারিতা বেশ জমে উঠেছিল। দুজনেই একটু পর পর অট্টহাসিতে মেতে ওঠেন। আলাপচারিতার এক পর্যায়ে বিস্টকে প্রশ্ন করেন রোনালদো 60 মিলিয়ন সাবস্ক্রাইবার পেতে বিস্টের কত সময় লেগেছিল। বিস্ট জানান সম্ভবত 13 বছরের মতো। রোনালদো এরপর জিজ্ঞেস করেন আমি কি আপনাকে হারাতে পারবো। উত্তরের অপেক্ষায় থাকা রোনালদোকে বিস্ট বলেছেন না। আলাপচারিতার এক পর্যায়ে বিস্ট বলেন তিনি পেশাদার ফুটবলার আর তার এখনো অনেক দূর যাওয়ার বাকি। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ গোল দুটোই নিজের দখলে রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ারে এখন পর্যন্ত 910 গোলের মালিক তিনি। বর্তমানে তিনি খেলছেন সৌদি আরবের আল নাসরের হয়ে। মাঠের ফুটবলে একের পর এক রেকর্ড গড়েছেন। অদূর ভবিষ্যতে হয়তো সাবস্ক্রাইবারের ক্ষেত্রে বিস্টকেও পেছনে ফেলতে পারেন CR7। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। ত্বকের চিকিৎসা নেওয়া শতকরা 30% বেশি রোগী নকল প্রসাধনী ব্যবহারকারী। চাকরির প্রলোভনে স্বামীকে মৃত দেখিয়ে শেখ হাসিনার নামে মামলা, আটক স্ত্রীর দাবি। কুমিল্লার শাসনগাছা টার্মিনালে চাঁদাবাজির হাত বদল, অভিযোগ বিএনপি নেতার দিকে। রাজধানীর কাঁচা বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ছে, তবে দাম এখনো চড়া। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।